ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 6 যেটা সেটা হচ্ছে রিলিভেন্ট কস্ট অ্যান্ড ডিসিশন মেকিংয়ের, সেখানে পার্ট সি এর আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিচ্ছি। এই যে প্রবলেম সি 41 নম্বর অঙ্কটা, এটা আজকে আলোচনা করে দিব। এই নিয়মের কয়েকটা অঙ্ক বইয়ের মধ্যে আছে, সবগুলো অঙ্ক একই, তার মধ্যে কিছু কিছু জায়গায় শুধু চেঞ্জ, সেইটা একটা অঙ্ক ভালো করে বুঝলে সবগুলো অঙ্কই পারা যাবে। এখন এই অঙ্কগুলা বোঝার উপায় কি, আমি তোমাদের এই একটা অঙ্ক সমাধান করে দিব, আর তার মতো যে আরও দুইটা বা একটা অঙ্ক আছে সেগুলা নিজেরা প্র্যাকটিস করলে যদি পেরে যাও তাহলে বুঝলে যে তুমি সবগুলো অঙ্কই পারবা তোমরা। তাহলে এখানে আমরা এই অঙ্কটা বোঝার চেষ্টা করি। বেক্সিমকো প্রডিউস বলছে 9000 ইউনিট ইন 2 শিফট, তাদের দুইটা শিফট। এখন কীভাবে দুইটা শিফট কোন সময় সেটা বলে নাই, বলছে দুইটা শিফট। দুইটা শিফটে যদি 9000 হয় তাহলে বোঝা যেতেছে একটা শিফটে হচ্ছে 4500। দ্য কস্ট অফ হুইচ আর, সেই শিফটগুলোর খরচ হচ্ছে ম্যাটেরিয়াল বাবদ 1,35,000 কাঁচামাল, লেবারের টাকা হচ্ছে 1,08,000, ফ্যাক্টরি ওভারহেড 72,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা প্রশাসনিক খরচ, তাহলে কাঁচামাল 1,35,000, শ্রম হচ্ছে 1,08,000, কারখানা উপরিবে 72,000, প্রশাসনিক খরচ 45,000, সেলিং এক্সপেন্স বিক্রয় খরচ 34,000। এই যে আমরা পাঁচটা খরচ দেখলাম তাদের সাথে জড়িত দুইটা শিফটের। এখন 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, 80% অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর 50% অফ সেলিং ওভারহেড আর ফিক্সড। এই লাইনটা আবার বলে দিই আমি। 75% বলছে কারখানা উপরিবে, 80% বলছে প্রশাসনিক উপরিবে, আর 50% বিক্রয় উপরিবে। এই তিনটার ফিক্সড। তাহলে এইটুকু যদি ফিক্সড হয়, আমরা এই বইয়ের আরও বিভিন্ন চ্যাপ্টার পড়ে আসছি, সেইখানে এইটুকু যদি ফিক্সড হয় বাকি অংশ হবে কি ভেরিয়েবল। আর এই দুইটা মিলিয়ে হচ্ছে সেমি ভেরিয়েবল, মানে যেখানে আংশিক পরিবর্তন হয় সেটাকে বলে সেমি ভেরিয়েবল। আর তাহলে এই যে এটার 75%, তার মানে ভেরিয়েবল হচ্ছে 25%। এটা 80%, তাহলে ভেরিয়েবল হচ্ছে 20%। এটা 50%, এখানে ভেরিয়েবল আছে 50%। এই যে তিনটার মধ্যে তিনটা না, তিনটা মিলিয়ে হয়ে গেছে 6টা। তাহলে এখানে 75 এবং 25, 80 এবং 20, 50 আরও 50, তাহলে এই 6টাকে আমাদের ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করে আমাদের টাকাগুলো আলাদা করতে হবে, ফিক্সডের কত টাকা আর ভেরিয়েবলের কত টাকা। পরবর্তীতে লিখলো কি, বেক্সিমকো ওয়েন্টস বলছে স্টার্ট তার শিফট, তারা তৃতীয় একটা শিফট চালু করতে চাইতেছে। ইন অর্ডার ইনক্রিজ বলছে প্রোডাকশন প্রপোর্শনেটলি, ইফ দ্য থার্ড শিফট স্টার্ট দ্য কস্ট অফ অল ম্যাটেরিয়াল উইল রিডিউস বাই 5%। যখন তৃতীয় শিফট চালু হবে তখন কাঁচামালের খরচ 5% কমে যাবে। তাহলে আমাদের কাঁচামালের একক প্রতি ব্যয় জানতে হবে, সেটা 5% আমরা কমাই দিব। লেবার রেট আর তার শিফট উইল ইনক্রিজ 25%। লেবারের পূর্বের যে রেট আছে তার থেকে 25% বৃদ্ধি পাবে, তাহলে মেটেরিয়াল কমে যাবে আর লেবারেরটা বৃদ্ধি পাবে। এখন রেট কিন্তু আমরা জানি না, রেটটা আমরা ওয়ার্কিংয়ে গিয়ে বের করে নেব। তারপর লিখছে দেখো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বলছে 13,500। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সেটা 13,500 টাকা ইনক্রিজ পাবে। অ্যান্ড সেলিং প্রাইস টু বি রিডিউস ফ্রম, রিডিউস মানে কমে যাবে, সেটা ফ্রম টাকা 55 থেকে 52। তার মানে আগে ছিল 55 টাকা আর তার শিফট চালু হওয়ার সময় হয়ে যাবে সেটা 52 টাকা। এইটুকু ছিল আমাদের এই প্রশ্নটা। তাহলে প্রশ্নের মূল সারমর্ম হচ্ছে, আগে দুইটা শিফট চালু ছিল তার খরচগুলো দেওয়া আছে, আর তৃতীয় শিফট যদি চালু হয় তার কিছু উপাদান দিয়ে দিছে, সেইটা আমাদের কস্ট বের করতে হবে। এখন রিকোয়ার্ড হচ্ছে শুড দ্য থার্ড শিফট স্টার্টেড, তৃতীয় শিফট কি তাদের শুরু করা উচিত। তাহলে আমাদের দেখতে হবে তৃতীয় শিফট শুরু করতে গেলে তাদের মুনাফা হয় নাকি ক্ষতি হয়। আমরা যদি দেখি মুনাফা হবে তাইলে বলবো হ্যাঁ তৃতীয় শিফট চালু করা উচিত। তাহলে এখন চলে যেতে হবে আমাদের অঙ্কে। আর অঙ্কের আগে ওই যে এখানে বললাম আমাদের কিছু ওয়ার্কিং লাগবে, সেই ওয়ার্কিংগুলো এবার আমরা দেখে নিব। ওয়ার্কিংয়ের যে কথাগুলো বলছিলাম, তাহলে প্রবলেম 41 নম্বরের আমরা ওয়ার্কিংয়ে দেখি কি করব। ওয়ার্কিং নাম্বার 1, এখানে আমরা ক্যালকুলেশন অফ ইউনিটস, এখানে প্রথমে ইউনিটসের বিষয়টা এটা না করলে হয়তো আমি বুঝিয়ে দিই। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট দুইটা শিফটে যেহেতু বলছিল 9,000, 2 দিয়ে ভাগ দিলে সেইটা হচ্ছে 4,500, তার মানে প্রতি ইউনিটে হচ্ছে 4,500, আর টোটাল 9,000 আর এই 4,500 মিলে হচ্ছে 13,500। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের 9,000 ইউনিট আর থার্ড শিফটে ইউনিট হবে 4,500, তিনটা মিলিয়ে টোটাল হচ্ছে 13,500। এই হচ্ছে ইউনিটসের হিসাবগুলো। এখন এটা আমরা এইভাবে করলাম কারণ তারা ইউনিটস আমাদের কোনোভাবেই বলে নাই, তার মানে বোঝা গেল প্রত্যেকটা শিফটে ইউনিটসের পরিমাণ সমান থাকবে। আর যদি তারা প্রশ্নটা অন্যভাবে বলতো যে তৃতীয় শিফটে ভিন্ন ভিন্ন আকারে ইউনিটস হবে, সেটা আমরা অন্যভাবে লিখতাম। দ্বিতীয় ওয়ার্কিং সেটা বিক্রয়ের পরিমাণ, তাহলে ক্যালকুলেশন অফ সেলস,
হোয়েন সেলিং প্রাইস 55 টাকা দেন সেল, যখন বিক্রয় মূল্য 55 টাকা তখন বিক্রয়ের পরিমাণ 9000 ইউনিট, 55 টাকা করে 4,95,000। তারা যখন দুইটা শিফট নিয়ে কাজ করতেছিল তখন 55 টাকা করে 9000 ইউনিট বিক্রি হলে 4,95,000 টাকা হবে বিক্রয়। এখন তিনটা শিফট যখন হয়ে যাবে তখন ইউনিট হবে 13,500 আর বিক্রয় মূল্য কমে সেটা হয়ে যাবে 52 টাকা, প্রশ্নে লেখা ছিল। তাহলে হোয়েন সেলিং প্রাইস 52 টাকা দেন সেলস, তখন হয়ে যাবে 7,02,000। তাহলে টোটাল যদি 7,02,000 হয় আর দুইটা শিফটে 4,95,000 টাকা হয়, তৃতীয় শিফটের টাকা আমরা কীভাবে বের করব? বিয়োগ করে। ওই যে সেলস অফ থার্ড শিফট 7,02,000, এটা হচ্ছে টোটাল, আর টু শিফটের টাকা বিয়োগ করে দিলে থার্ড শিফটের টাকা হচ্ছে 2,07,000। এখানে বিক্রয় আমাদের বের করা শেষ। এখন প্রশ্নটা দেখেই আমাদের বোঝা গেছিল বিক্রয় এবং খরচ দেওয়া আছে। তাহলে বিক্রয় যেহেতু আমরা বের করে নিছি, এবার খরচ নিয়ে আমরা ওয়ার্কিং এবার একটা একটা করে করব। তাহলে খরচে আমাদের প্রথম যে ওয়ার্কিংয়ের কাজ সেটা হচ্ছে ওয়ার্কিং 3, ক্যালকুলেশন অফ মেটেরিয়ালস। মেটেরিয়ালের ক্ষেত্রে কস্ট পার ইউনিট 1,35,000 টাকা মেটেরিয়ালের কস্ট, আর সেটা কত ইউনিটের জন্য? 9,000। তাহলে কস্ট পার ইউনিট হচ্ছে 15 টাকা। মেটেরিয়ালের টু শিফটের জন্য 15 টাকা পার ইউনিট কস্ট। এখন তারা বলছে যখন তৃতীয় শিফট চালু হবে তখন মেটেরিয়াল 5% হ্রাস পাবে। তাহলে হোয়েন থার্ড শিফট 15 টাকা মাইনাস 15 টাকার 5%, সেটা 0.75 বিয়োগ করে দিলে 14.75। তাহলে কি দেখা গেল? ম্যাটেরিয়াল পূর্বে ছিল 15 টাকা করে, আর যখন তৃতীয় শিফট চালু হবে তখন 5% হ্রাস পেয়ে 14.25। এবার আমরা থার্ড শিফটের টাকা বের করব কিভাবে? থার্ড শিফটের টাকা বের করতে গেলে আগে আমাদের টোটাল টাকা জানতে হবে। তাহলে টোটাল ম্যাটেরিয়ালস কস্ট, এখানে আরেকটা বিষয় বলছে অল ম্যাটেরিয়াল কস্ট, তার মানে ম্যাটেরিয়ালের যে 5% হ্রাস পাবে সেইটা টু শিফট এবং থার্ড শিফট টোটালের জন্য। তাই আমরা এখানে টোটাল 13,500কে এই রেট দ্বারা গুণ দিলে এই টাকা বের করব। কিন্তু যদি এই কথা না বলতো তাহলে আমরা সরাসরি থার্ড শিফটের যে 4,500 ইউনিট ওইটাকে তার রেট দিয়ে গুণ দিলেই আমরা বের করতে পারতাম। যেটা বললাম কথাটা সবাই ভালো করে বুঝবা, আবার বলি। তারা বলছে অল ম্যাটেরিয়াল রেট, ম্যাটেরিয়ালের সম্পূর্ণ সবগুলা শিফটের রেটের জন্যই সেটা 5% কমে যাবে। তাহলে সবগুলোর জন্য যদি কমে যায়, আমরা 13,500কে 14.75 দিয়ে গুণ দিলে হয়ে যাবে 1,92,375। এই 1,92,375 টাকা যদি টোটাল হয় আর টু শিফটের টাকা যদি 1,35,000 দেওয়া থাকে, তাহলে থার্ড শিফটের টাকা আমরা বের করব কিভাবে? বিয়োগ করে। এইটা সম্পূর্ণ হচ্ছে এই বিক্রয়ের মতো। তোমরা এই বিক্রয়ের ওয়ার্কিং আর মেটেরিয়ালের ওয়ার্কিংটা বইয়ের প্রশ্নটা আবার পড়ে এই দুটো ওয়ার্কিং বিষয়টা আবার ক্লিয়ার করে নিও। এখন অন্য ওয়ার্কিং যেগুলো বলছে সবগুলো যে একইভাবে বলবে তা না, আমরা কি বলছে তার ভিত্তিতে কাজ করব। ওয়ার্কিং 3 নাম্বারে আমরা লিখছি ক্যালকুলেশন অফ লেবার কস্ট। তাহলে লেবার কস্টের ক্ষেত্রে প্রথমে আমাদের কস্ট পার ইউনিট বের করতে হবে। সেইটা হচ্ছে 1,08,000 টাকা লেবারের কস্ট, আর সেটা যদি 9,000 ইউনিটের জন্য হয় ভাগ দিলে তার পার ইউনিট হচ্ছে 12 টাকা। এটা আমরা বের করলাম। এখন হোয়েন থার্ড শিফট স্টার্টেড, যখন তৃতীয় শিফট শুরু করা হবে তখন বলছে লেবারের কস্ট পার ইউনিট 25% বৃদ্ধি পাবে। তাহলে 12 টাকার সাথে তার 12 টাকার 25% যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে 3 টাকা, টোটাল হয়ে গেছে 15 টাকা। এখন এখানে আমাদের প্রশ্নে বলছে দ্য লেবার রেট অফ থার্ড শিফট উইল ইনক্রিজ 25%। শুধুমাত্র তৃতীয় শিফটের জন্যই 25% ইনক্রিজ হবে। আর একটু আগে আমরা ওয়ার্কিং করে আসলাম ম্যাটেরিয়ালের, সেটা বলছে অল ম্যাটেরিয়াল কস্ট অফ অল ম্যাটেরিয়াল উইল রিডিউস, মানে সম্পূর্ণ ম্যাটেরিয়ালের জন্যই রেটটা কমে গেছিলো। তাহলে এখানে শুধু থার্ড শিফটের টাকা আমরা বের করবো কীভাবে? 4,500 গুণ 15, আর বাকি দুইটা শিফটের জন্য কিন্তু 12 টাকা করেই, তাই আমরা ওইটা আর বের করলাম না, ওইটা তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে থার্ড শিফটের টাকা এইটা, আর টু শিফটের টাকা তো উপরেই আছে। ওয়ার্কিং নাম্বার 4, ক্যালকুলেশন অফ আমি এখানে লিখছি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ফর 13,500 ইউনিট। 13,500 ইউনিটের জন্য যদি আমরা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বের করতে যাই, এখানে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড লিখলাম কেন? তার প্রশ্নে বলছে 75% অফ ফ্যাক্টরি ওভারহেড ফিক্সড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের 75% যদি ফিক্সড হয় সেটা 25% হচ্ছে ভেরিয়েবল। তাই আমরা এখানে লিখবো, দেখো টোটাল ফ্যাক্টরি ওভারহেড ফর 9,000 ইউনিট 72,000 টাকা। প্রশ্নে দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেডের টাকা মোট 72,000, সেইটা কত ইউনিটের জন্য? 9,000। আর এই 72,000 টাকার মধ্যে 25% হচ্ছে ভেরিয়েবল, 75% হচ্ছে ফিক্সড। তাহলে আমরা নির্ণয় করতেছি কি? ভেরিয়েবল।
তাহলে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 72,000 টাকার কত পার্সেন্ট লিখবো আমরা? 25%। সেইটার টাকা হবে কত? 18। এই 18,000 টাকা হচ্ছে 9,000 ইউনিটের জন্য। এবার এখানে তো লিখছি আমরা 13,500 ইউনিটের নির্ণয় করব। তাহলে টু শিফটের তো কাজ শেষ, এবার তৃতীয় শিফট, থার্ড শিফট। এই 18,000 টাকা যদি 9,000 ইউনিটের জন্য হয়, তাহলে 18,000কে আমরা 9,000 দ্বারা ভাগ দিব। আর আমাদের প্রয়োজন কত? 4,500। 4,500 দ্বারা গুণ দিলে এখানে হয়ে যাবে 9,000 টাকা। তাহলে 13,500 ইউনিটের দুই ভাগে আমরা বের করে নিলাম। 9,000 ইউনিটের জন্য হচ্ছে 18,000 টাকা, আর 4,500 ইউনিটের জন্য হচ্ছে 9,000 টাকা। এইটা হচ্ছে ভেরিয়েবল। এইবার এটার তো শুধু ভেরিয়েবল না, এটার ফিক্সডও আছে। ওয়ার্কিং নাম্বার 5, ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ওই ফ্যাক্টরি ওভারহেডের ফিক্সডের টাকা বের করব। এখানে আমি 9,000 ইউনিট লিখছি, যার কারণ এই ফ্যাক্টরি থার্ড শিফট যখন চালু হবে তখন তারা এই ফ্যাক্টরি ওভারহেডের কোনো কিছুই উল্লেখ করে নাই। তাইলে আমরা এখানে এইখানে লিখি ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 9,000 ইউনিট, যেটা পুরাতন। টোটাল টাকা যদি 72,000 হয় আর তার মধ্যে ভেরিয়েবল হচ্ছে 18,000, তাহলে 72,000 থেকে 18,000 বিয়োগ দিলে 54,000। অন্যভাবে 72,000 টাকার যদি আমরা তাদের কথা মতো 75% করে নেই, তাও কিন্তু 54,000 হয়ে যাবে। তাহলে আবার বলি, মোট 72,000 টাকা দেওয়া ছিল, তার 75% ফিক্সড আর 25% হচ্ছে ভেরিয়েবল। ওই 25% আমরা এখানে লিখে আসছি 18,000। আর এখানে 72,000কে 75% করলেও হবে, অথবা ভেরিয়েবলটা বাদ দিলে ফিক্সডটা এমনিতেই বের হয়ে আসবে, সেইটা 54,000। প্রশ্নের নিচের দিকে গিয়ে আমাদের বলে দিছিল যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ টাকা 13,500। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 13,500 টাকা ইনক্রিজ হবে। তাহলে এখানে লিখে রাখলাম থার্ড শিফটের হচ্ছে 13,500 টাকা। ইনক্রিজ যেহেতু হবে, কোন সময় ইনক্রিজ হবে? তৃতীয় শিফটের জন্য। তাহলে থার্ড শিফটের জন্য 13,500, আর বাকি দুই শিফটের জন্য 54,000। এখন আমরা তারপরের যেটা ওয়ার্কিং নাম্বার 6 নম্বর ওয়ার্কিংয়ে লিখছি ভেরিয়েবল সেলিং এক্সপেন্স ফর 9,000 ইউনিট। ভেরিয়েবল সেলিং এক্সপেন্সেরও ভেরিয়েবল আছে, ফিক্সডও আছে। তাহলে এখানে লিখছি আমরা ভেরিয়েবল 9,000 ইউনিট। এখন সেলিং এক্সপেন্সের মোট টাকা কত? 34,000। এই 34,000কে তারা বলছে 50% ফিক্সড, তার মানে বাকি 50% ভেরিয়েবল। তাহলে 34,000-এর 50% হচ্ছে 18,000। এখন এই 18,000 টাকার থার্ড শিফটের টাকা তো নির্ণয় করতে হবে। 18,000 টাকা হচ্ছে 9,000 ইউনিটের জন্য, তাই আমরা এখানে 18,000কে 9,000 দ্বারা ভাগ দিব। আর আমাদের থার্ড শিফটের ইউনিট তো 4,500, তার টাকা ইউনিট দিয়ে আমরা গুণ যদি দেই, তাইলে এখানে হয়ে যায় 9,000 টাকা। এই সেলিং এক্সপেন্সেরও আমরা ভেরিয়েবল তাদের টু শিফট এবং থার্ড শিফট দুইটারই বের করে নিলাম। এখন এই সেলিং এক্সপেন্সের ফিক্সড বের করতে হবে কিভাবে? টোটাল টাকা যদি 34,000 হয় আর তারা বলছে 50% ফিক্সড, তার মানে 50% ভেরিয়েবল, তাহলে এখানে টোটাল টাকা থেকে ভেরিয়েবলের টাকা বিয়োগ দিলে হবে, অথবা ফিক্সডের পার্সেন্টেজ দ্বারা গুণ দিলেও হবে। যেমন আমরা যদি 34,000 টাকাকে 50% করি, তাও 18,000। 34,000 টাকা থেকে যদি ভেরিয়েবলের 18,000 টাকা বাদ দিই, তাও 18,000 হবে। 7 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তারা যে 3টা পার্সেন্টেজ বলছিল, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর সেলিং ওভারহেড, ওই 3টার বলছিল এত পার্সেন্ট ফিক্সড, এত পার্সেন্ট ভেরিয়েবল। এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ার্কিং। তাহলে 9,000 ইউনিটের জন্য যদি আমরা কাজ করি, দেখতে হবে টাকা যেটা দেওয়া আছে সেইটা কত। টাকা দেওয়া আছে 45,000। এই 45,000 টাকা হচ্ছে 9,000 ইউনিটের জন্য। আর প্রশ্নে বলা আছে 80% ফিক্সড। 80% যদি ফিক্সড হয়, ভেরিয়েবল হবে কত পার্সেন্ট? 20%। তাহলে 20%-এর টাকা কত? 9,000। এই 9,000 টাকা 9,000 ইউনিটের জন্য। তাই আমরা থার্ড শিফটের টাকা কীভাবে বের করব? এই 9,000 টাকাকে 9,000 ইউনিট দিয়ে ভাগ, আর থার্ড শিফটের ইউনিট দ্বারা গুণ দিলেই এখানে হয়ে যাবে 4,500। এটা তো হয়ে গেল ভেরিয়েবল। এবার লাগবে তার ফিক্সড। কিভাবে? ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেহেতু বলাই আছে 80% ফিক্সড, আমরা 45,000 টাকার 80% করলেই 34,000 পাবো। অথবা বিকল্প যেভাবে, এই 45,000 টাকা তো টোটাল থেকে যদি ভেরিয়েবলের 9,000 বাদ দিয়ে দিই, তাহলে ফিক্সড হয়ে যাবে 34,000। এই ছিল ওয়ার্কিং। এখন ওয়ার্কিংগুলো খুব যে কঠিন তা না, প্রশ্নের ভাষা বুঝতে হবে যে প্রশ্নে কীভাবে কী আমাদের বলছে, ওই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, আর তারপর আমাদের বাকি অঙ্কগুলো হয়ে যাবে। এবার সবগুলো ওয়ার্কিং শেষ, আমরা অঙ্কে যাব। পার্টিকুলার্স এবং 3টা টাকার করে আমরা টেবিল বানাবো। পার্টিকুলার্সের করে আমরা ডিটেলসে সবগুলো লিখব, আর টু শিফটের জন্য একটা ঘর, থার্ড শিফটের জন্য একটা ঘর, আর টোটালের জন্য আর একটা ঘর।
আমরা অঙ্কটাতে যদি দেখি পার্টিকুলার্স, টু শিফট, থার্ড শিফট, টোটাল, এই অঙ্কটা বিক্রয় এবং খরচ সম্পর্কিত। তাহলে আমরা প্রথমেই লিখলাম সেলস লেখার পর টাকা যেটা আমরা ওয়ার্কিং করে আসছিলাম, টু শিফটের টাকা 4,95,000 আর থার্ড শিফটের 2,07,000, টোটাল ছিল 7,02,000। এগুলো আমরা লিখে ক্লোজ করে দিলাম। এবার আর কোনো আয় আমাদের প্রশ্নে নেই, তাইলে বাকি সবগুলো হচ্ছে কি ব্যয়। তাহলে আমরা লিখব কস্ট, এটাকে লিখলাম শিরোনাম বি। কস্টের আমরা যদি লিখতে যাই, ওয়ার্কিং যেভাবে করছি আমরা কাজগুলো সেভাবে ধারাবাহিক লিখব। যেমন প্রথমে ছিল মেটেরিয়ালস, তাহলে আমরা লিখলাম মেটেরিয়ালের টু শিফটের জন্য 1,35,000 টাকা কিন্তু তারাই দিয়ে দিছিল, আর থার্ড শিফটের জন্য 57,375 আমরা বের করছি। তাহলে দুইটা মিলে হচ্ছে টোটাল 1,92,000 এত টাকা। তারপর আমরা ওয়ার্কিং করছিলাম লেবারের 1,08,000 টাকা প্রশ্নে দেওয়াই ছিল টু শিফটের, থার্ড শিফটেরটা আমরা বের করছি 67,500, সেটা টোটাল হচ্ছে 1,75,500। এবার এই যে এখানে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, তার সাথে আবার হবে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কিংয়ে ছিল 18,000 টাকা টু শিফটের, 9,000 টাকা থার্ড শিফটের, টোটাল 27,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 54,000 টাকা ছিল টু শিফটের, থার্ড শিফটের তারা প্রশ্নে বলে দিছে 13,500, তাই আমরা এখানে লিখছি থার্ড শিফটে 13,500 টাকা ইনক্রিজ, টোটাল 67,500। এখন সেলিং এক্সপেন্সও ভেরিয়েবল আছে, ফিক্সডও আছে। তাহলে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স 18,000 টাকা, আর টু শিফটের 18,000, থার্ড শিফটের 9,000, টোটাল 27,000। ফিক্সড সেলিং এক্সপেন্স টু শিফটের জন্য হচ্ছে 18,000, থার্ড শিফটের জন্য প্রশ্নে কোনো কিছু বলা নাই, তাইলে এটা কোনো কিছু নাই, এখানে টোটাল হচ্ছে 18,000। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেইটাও ভেরিয়েবল আছে, ফিক্সডও আছে। তাহলে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 9,000, আর এখানে থার্ড শিফট হচ্ছে 4,500, টোটাল 13,500, যেটা আমরা ওয়ার্কিং থেকে লিখে আসছি। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সেইটা টু শিফটের জন্য 34,000, আর থার্ড শিফটের জন্য কোনো কিছু তারা বলে নাই যে নতুন করে ইনক্রিজ হয়েছে, কিছু যেহেতু বলা নাই তার কারণে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এই দুইটার থার্ড শিফটের কোনো ফিক্সড কস্ট আমরা লিখি নাই। এই টোটালটাই হচ্ছে 34,000। আর এরপর আর কোনো কিছু ব্যয় বাকি নাই। তাহলে আমাদের কি করতে হবে, সবগুলা যোগ করব, 3,96,000, সবগুলা খরচ যোগ করলে 1,60,000, সবগুলা যোগ করলে 5,56,000, লিখলাম আমরা টোটাল কস্ট। টোটালের পর এবার যদি এখানে আয় ব্যয় সব তো লেখা শেষ, আর তো কিছু নাই, তাহলে হবে কি এবার প্রফিট অথবা লস। এখানে সেলস যেহেতু বেশি, তাহলে প্রফিটই হবে, তাই আমরা লিখলাম প্রফিট সমান সমান এ মাইনাস বি। এতে আছে সেলস, বিতে আছে কস্ট। তাহলে এ সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট 99,000, সেলস থেকে কস্ট বাদ দিলে 46,000, আর সেলস থেকে কস্ট বাদ দিলে 1,45,000। তার মানে দেখা গেল কি থার্ড শিফট যদি চালু করা হয় তাহলে প্রফিট ইনক্রিজ হবে, মানে প্রফিটই হবে, এখানে কোনো লস হবে না। যদি লস হয় তাহলে নতুন একটা শিফট চালু করা হবে না, যেহেতু প্রফিট আছে তাহলে দ্বিতীয় শিফট চালু করা যায়। তাহলে কমেন্ট কি হবে, বেক্সিমকো কোম্পানি শুড বি স্টার্টেড থার্ড শিফট বিকজ প্রফিট ইনক্রিজ, তাদের মুনাফা বৃদ্ধি পাবে তাই তাদের তৃতীয় শিফট চালু করা উচিত, এখানে কোনো সমস্যা না। এই ছিল আমাদের এই অঙ্কটা। এখন অঙ্কটা তোমরা ভালো করে প্রশ্ন বুঝে তারপর ওয়ার্কিং যেগুলো করলাম নিজের মতো করে ওয়ার্কিংগুলো করা যায়, কঠিন কিছু না। ওয়ার্কিং শার্টটা কিভাবে হয়, একটা ওয়ার্কিং হচ্ছে ইউনিট অথবা সেলস, এই দুইটা ওয়ার্কিং আমরা করবো প্রথমে, আর তারপর হচ্ছে ওই যে প্রশ্নে কিছু বলছে ফিক্সড কিছু ভেরিয়েবল, ওইগুলার আমরা আরও কিছু ওয়ার্কিং করে নিব। আর মেটেরিয়ালের বলছে পরিবর্তন হবে, প্রথমে ইউনিট তারপর সেলস দুইটা, 3 নম্বরে মেটেরিয়াল পরিবর্তন হবে তাই 3, 4 নম্বরে লেবার পরিবর্তন হবে তাই 4, 5 নম্বরে ফ্যাক্টরি ওভারহেড, 6 নম্বরে সেলিং, আর 7 নম্বরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এই পর্যন্ত আমাদের 7টা ওয়ার্কিং হবে, বা এগুলো কীভাবে করব সেগুলো বোঝাও যায়। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এই নিয়মের আরেকটা অঙ্ক আছে, সেইটা আমি শুধু প্রশ্ন বুঝাই দিব, কাজটা তোমরা নিজেরা করবা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবলেম সি 45, এই মধুমতি কোম্পানি প্রডিউস করছে 24,000 ইউনিট ইন টু শিফট, দুইটা শিফটের জন্য 24,000 ইউনিট, তাহলে একটা শিফটে 12,000। দ্য কস্ট অফ হুইচ ফার্নিশড বলছে বিলো, ওই দুইটা শিফটের জন্য ডিরেক্ট মেটেরিয়াল এত টাকা, ডিরেক্ট লেবার এত টাকা, ফ্যাক্টরি ওভারহেড এত টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই টাকা, এবং সেলিং এক্সপেন্স দেওয়া আছে 84,000। তারপর বলছে 75% ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের 75%, 100% অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভের সম্পূর্ণ 100%, আর 70% অফ সেলিংয়ের 70% ফিক্সড। তাহলে ফিক্সড হচ্ছে এইটার 75%, তার মানে তার ফ্যাক্টরির
25% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভের 100% যদি ফিক্সড হয় তার কোনো ভেরিয়েবল অবশিষ্ট নাই। সেলিং এক্সপেন্সের 70% যদি ফিক্সড হয় তাহলে 30% হবে কি ভেরিয়েবল। আগের অঙ্কে আমরা যেভাবে ওয়ার্কিং করে দিচ্ছি আমি, এই অঙ্কটা তোমরা একইভাবে অনুসরণ করে ওয়ার্কিংগুলো কাজ করতে পারো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। শুধু এই অঙ্কের সাথে 41 নম্বর অঙ্কের অ্যামাউন্টের পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। এখন নিচে লিখছে দেখো, নাও ম্যানেজমেন্ট মধুমতি অ্যান্ড কোম্পানি কনসিডারিং টু থার্ড শিফট, যখন তারা তৃতীয় শিফটের জন্য পরিকল্পনা করতেছে, ইন অর্ডার ইনক্রিজ প্রোডাকশন, উৎপাদনের অর্ডার বেশি পাইছে তাই তারা উৎপাদন করতে চায়। প্রপোর্শনেটলি ইফ দ্য থার্ড শিফট ইজ স্টার্টেড কস্ট, তৃতীয় শিফট যদি চালু হয় এখানে কিছু তো পরিবর্তন হবেই, তাহলে অল ম্যাটেরিয়াল উইল রিডিউস, ম্যাটেরিয়ালের সম্পূর্ণ টু শিফট থার্ড শিফট সবগুলো মিলিয়ে 2% কমে যাবে। তাহলে পার ইউনিট আমাদের প্রথমে বের করব, তারপর 2% কমাই দিব। ডিরেক্ট লেবার রেট থার্ড শিফট উইল ইনক্রিজ 20%। আগের অঙ্কের মতো এই অঙ্কে বলছে ডিরেক্ট লেবারের ক্ষেত্রে শুধুমাত্র থার্ড শিফটের সময় 20% ইনক্রিজ হবে, টু শিফটের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ 12,000, ফ্যাক্টরি ওভারহেডের 12,000 টাকা ইনক্রিজ হবে, এটা কোন সময়? এটা তৃতীয় শিফটের সময়। অ্যান্ড সেলিং প্রাইস টু বি রিডিউস, সেলিং প্রাইস কমে যাবে ফ্রম 150 টাকা থেকে 145 টাকা। তাহলে টু শিফটের জন্য ছিল 150 টাকা, তৃতীয় শিফটের জন্য হয়ে যাবে 145। এই অঙ্কটা তোমাদের জন্য কাজ। ইউ আর রিকোয়ার্ড টু সাজেশন ম্যানেজমেন্ট অথরিটি ওয়েদার থার্ড শিফট শুড বি স্টার্টেড, তাদেরকে তৃতীয় শিফট চালু করা উচিত। তাহলে তোমাদের এই অঙ্কের কাজটা হচ্ছে আগের অঙ্ক দেখে, আগের অঙ্কটা বুঝে, এই অঙ্কর আগে আমরা যা যা কাজ করছিলাম এই অঙ্ক তোমরা সেম 7টা ওয়ার্কিং করে, তারপর এই যে অঙ্কটা তারা এখানে লিখছে, তারা কীভাবে লিখছে এটা না বুঝে আগের অঙ্কটা সম্পূর্ণ ফলো করে ওয়ার্কিংগুলো করে নিয়ে তারপর তোমরা নিজেরা অঙ্কটা সাজাই নিতে পারবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এই হচ্ছে আমি 3-4টা ক্লাসে তোমাদের পার্ট বি এর 3টা অঙ্ক আর পার্ট সি এর 3টা অঙ্ক বুঝাই দিলাম। এই অঙ্কগুলোর ভিতরে পরীক্ষায় 2টা অঙ্ক আশা করি আসবে বা এই নিয়মের মধ্যেই, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যাতে এর মধ্যেই আসুক বা এগুলোই আসুক, অঙ্কগুলোর জন্য আমরা সবাই পারি।